ভাবি, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। ওই তো আপরটা মনে হয় চলে গেছে, দরজার শব্দ পাওয়া গেছে। যাই, আমি গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসি। যাক, আপরটা বিদায় হয়েছে। এই আপরটার জন্য তো এই 6 মাস ধরে কিছুই করতে পারছিলাম না। না আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পারতাম, না কোথাও যেতে পারতাম। এখন এই আপরটা বিদায় হয়েছে, এখন আমার যা ইচ্ছা তাই করতে পারবো, নিজের স্বাধীনভাবে চলতে পারবো। ভেবেই কি শান্তি লাগছে। থাক, আপরটাও তো চলে গেছে, আমার হাজব্যান্ডও বাসায় নেই। এই সুযোগে আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল করে নিই। হ্যালো, হ্যাঁ জান, বলো। তুমি কোথায়? এই তো 7 নম্বর রোডের মাথায়। বলো, কি বলবে? ও আচ্ছা, ভালো হয়েছে, যেহেতু বাসার কাছেই আছো তাহলে তাড়াতাড়ি চলে আসো। চলে আসবো মানে? তোমার সাথে আমি 6 মাস ধরে দেখা করতে পারছি না, চলে কি করে আসবো? তোমার বাসার মধ্যে যে আপদ বিপদ থাকে না, এদের জ্বালা আমি আসতেও পারি না। আরে শোনো না, তুমি এতদিন যে আপদটার জন্য আসতে পারোনি, সে আপদটা আজকে বিদায় হয়েছে, বুঝেছো? কি বলছো? আপদটা বিদায় হয়ে গেছে? তাহলে তো অনেক ভালো, কিন্তু তোমার হাজবেন্ড কোথায়? আরে ও অফিসে, তুমি লেট না করে তাড়াতাড়ি চলে আসো তো। ওয়াও, তার মানে পুরো বাসাটাই ফাঁকা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এই মুহূর্তেই চলে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। যাক, ও আসুক, আমি ততক্ষণ অপেক্ষা করি। হেই বেবি, কেমন আছো বলো? কেমন আর থাকি, বলো। তোমার সাথে কতদিন ধরে দেখা হয় না, 6-6টা মাস। ভাবা যায় আমার এই 6-6টা মাস না 6-6টা বছর ছিল। আরে বাবা, আমি তো জানি 6টা মাস ধরে তোমার সাথে আমার দেখা হয় না। তুমি কি কষ্টে ছিলে? আমি তোমার থেকে বেশি কষ্টে ছিলাম। আমি 24টা ঘন্টা আমি তোমার কথা মনে পড়েছে, জানো? আচ্ছা শোনো, এই যে 6টা মাস এই আপদটা তোমার বাড়িতে ছিল, কেন ছিল বলো তো? আর বলো না, এই আপরটার সাথে তার হাজব্যান্ডের ঝগড়া হয়েছে, এর জন্য আমাদের বাসায় এসেছে। আসলে ওর মা বাবা তো আগেই মরে গিয়েছে, এর জন্য আর তো মা বাবার কাছে যেতে পারে না, এর জন্য আমাদের ঘাড়ে এসে জুটেছে, ও বুঝেছো? আচ্ছা, বুঝতে পেরেছি। জুটলো তো জুটলোই, তোমার ঘাড়ে এসেই জুটলো। আচ্ছা শোনো না, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে না আমার একদমই ভালো লাগে না। তুমি আমাকে একটা কথা ক্লিয়ার কাট করে আজকে বলে দাও তো, আমরা কবে বিয়ে করছি? আরে তুমি এত পাগল হচ্ছে কেন? বিয়ে তো করবই। বিয়ে করার আগে এই যে আমার হাজব্যান্ডের বাড়ি গাড়ি সয় সম্পত্তি আছে না, এগুলো আমার নামে লিখে নিব। লিখে নিয়ে ওর সাথে এমন ব্যবহার করব যাতে ও আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়, বুঝছো? আর কাবিনের যে 20 লক্ষ টাকা আছে না, সেটাও তো আমি পেয়ে যাব খুব সহজেই। ওয়াও, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি। এটা তো আমার মাথাতেই আসেনি। তাই তো, ঠিকই তো বলেছো। এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি যদি তোমার নামে না লিখে নাও, তাহলে তো তুমি আমি বিয়ে করে করব কি? আমিও তো চাকরি করি না, বেকার। তাহলে তো তুমি আমি বিয়ে করে আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। তোমার বুদ্ধিটা খুব ভালো। আচ্ছা শোনো, এইসব বাদ দাও। কিছুদিন ধরে না আমার মাথায় না একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই যে তোমার হাজবেন্ড তোমাকে বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব কিছু দিয়েছে, কোনো কিছুতেই অভাব রাখেনি, তারপরেও তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আসলে জানো আমি তোমাকে কেন ভালোবাসি? তুমি ঠিকই বলেছো যে আমার স্বামী আমাকে বাড়ি গাড়ি সয় সম্পত্তি গয়নাগাটি সব দিয়ে রেখেছে, কিন্তু আমার স্বামী আমাকে কি দেয়নি জানো? সময়। একটা মেয়ে তার স্বামীর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের বাইরেও না আরও একটা জিনিস চায়, সেটা হলো সময়, ভালোবাসা, মানসিক শান্তি, যেটা আমার হাজব্যান্ড আমাকে দেয়নি। তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে টাকা পয়সা না দিলে কি হবে? ভালোবাসা ঠিকই দিয়েছো, এর জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি। ও আচ্ছা, আমার ভাইয়ের সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তোমরা আরামায়েশে থাকবা, তাই না? তোমাদের এই আশা কখনোই পূরণ হতে দিব না। আজকে শেষ, দেখেই ছাড়বো। বাহ, তোমার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, জানো? আচ্ছা শোনো না, এইসব কথা বাদ দাও, চলো না আমি একটু ভালো সময় কাটাই। চলো। ভাবি, এই তুই এখনো যাসনি?
এই তুমি না বলেছিলে এই আপদটা বাসা থেকে চলে গেছে, ও আবার আসলো কি করে? সেটাই তো আমি তো বুঝতে পারছি না, এর তো বাসা থেকে চলে যাওয়ারই কথা ছিল। চলে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। আরে তার মানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আমার সব প্ল্যানিং সবকিছু শুনে ফেলেছে আর আমাদের সবকিছু দেখে ফেলেছে। এগুলো যদি তোমার হাজবেন্ডকে বলে দেয় তাহলে কি হবে তুমি একবারও ভেবে দেখেছো? আমরা এতক্ষণ যা প্ল্যান করেছি না সব এর জন্য বরবাদ হয়ে যাবে। হেই, কি বলছো? সেটা তো হতে দেওয়া যাবে না। ও আমাদেরকে এতদিন 6 মাস অনেক জ্বালিয়েছে, এখন আর জ্বালাতে পারবে না। ওর এমন হাল করবো না, ও হাড়ে হাড়ে টের পাবে। চলো আমার সাথে। চলো। তুই এই 6টা মাস আমাকে অনেক জ্বালিয়েছিস, আর না অনেক সহ্য করি, আজকে তো আমার এমন হাল করবো না। চল। এতদিন তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আর না। আচ্ছা তুই যাবি বলে ওখানে লুকিয়ে আমাদের কথা কেন শুনছিলি বল? আর শোন, আজকে এই কথা যদি তোর ভাই কোনোভাবে জানতে পারে না, তাহলে তোকে আমি জানে শেষ করে দিব, বুঝেছিস? ওকে জানা শেষ করতে হবে না, ওর ভাই সবকিছু জেনে গেছে। এই কোথায় যাচ্ছিস? তারা এখানে। এই তুমি অফিস থেকে? হ্যাঁ, আমি অফিস থেকে বাসায় আসছি। আমাকে থেকে অবাক হয়ে যাচ্ছিস তাই না? একটু একটা কথাই আছে না, অপরাধী যতই চালাক হোক না কেন তাকে একদিন একদিন আইনের হাতে ধরা পড়তেই হয়। এই তুই কি ভুলে গিয়েছিলি তোর হাজবেন্ড একজন পুলিশ অফিসার? আসলে আজকে এখানে আমার আসার কারণ কি জানিস? কারণ আজ থেকে প্রায় আর 6 মাস আগে আমার পাশের ফ্ল্যাটের নিজাম ভাই আমাকে বলেছিল, ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে, আপনি অফিসে যাওয়ার পর আপনার বাসায় আপনার স্ত্রী অন্য একটা ছেলেকে নিয়ে এসে পার্সোনাল সময় কাটা রাসলীলা রঙলীলা করে। কিন্তু তার কথা আমি বিশ্বাস করিনি। বেশ কিছুদিন তোর বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই তোকে নিয়ে আমার মনে সন্দেহ জাগতে শুরু করে। আর তখন আমি কি করি জানিস? তখন আমি আমার বোনকে প্ল্যানিং করে আমার বাসায় নিয়ে আসি শুধুমাত্র তোকে হাত নিতে ধরার জন্য। আরে যে কথা সেই কাজ। তার কিছুদিন পরে আমি আমার বোনকে আমার বাসায় নিয়ে আসি। কিন্তু তুই এতটাই চালাক যে তুই এই 6 মাস তোর নাগরের সাথে তুই কোনো যোগাযোগ রাখিস নি। আরে ইফতি, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার বোনকে আমি প্ল্যানিং করে এনেছি মানে আমি তোকে হাতে হাতে ধরবো। আর তাই গতকাল রাতে আমি আমার বোনকে বলি এই বাসা থেকে চলে যাওয়ার জন্য। আর আজকে সকালে আমার বোন যখন এই বাসা থেকে চলে যাচ্ছিল, সেটা ছিল আমার সাজানো নাটক। হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছিস? আমার বোন যখন এই বাসা থেকে চলে যেতে চায় তখন আমার বোন এই বাসা থেকে চলে যায়নি, আমার বোন এই বাসায় লুকিয়েছিল। আর তারপর তুই কি করলি? তোর পরকীয়া নাগরকে কল করলি, কল করে বাসায় ডেকে আনলি। কিন্তু তারপর তুই তোর নাগরকে বাসায় নিয়ে এসে ড্রয়িং রুমে এতক্ষণ যা যা করেছিস সব কিছু আমার বোন পর্দার আড়াল থেকে দেখেছে। শুধু দেখেনি, আমার বোন এতক্ষণ তোদের কীর্তিকাণ্ডগুলো ভিডিও করেছে। আর সেই ভিডিওগুলো আমার বোন আমাকে হোয়াটসঅ্যাপে দেয়। সেই ভিডিওগুলো দেখে আমি আর ঠিক থাকতে পারিনি, আমি সাথে সাথে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার সম্পূর্ণ ধারণা সঠিক। আমাকে পাশের ফ্ল্যাটের নিজাম ভাই যা যা বলেছে সব কিছু সত্যি, আমি যেটা ধারণা করেছি সেটা সত্যি। আচ্ছা ইফতি, তুই আমার সাথে এমন জঘন্য কাজ কেন করলি? এই এমন কাজ করার আগে একটা আবার ভাবলি না আমি কোন মানুষের সাথে এরকম করতেছি? আমি কোন মানুষটাকে ঠকাচ্ছি? যে মানুষটা কিনা আমার জন্য এত এত পরিশ্রম করতেছে, যে মানুষটা কিনা আমাকে পাগলের মতো ভালোবাসে। ইফতি, তুই না আমাকে বলতে আশিক আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। যতদিন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন আমি তোমারই থাকবো। কিন্তু আজকে এটা আমি কি দেখছি বিশ্বাস কর, এমন দিন যে আমাকে দেখতে হবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই আমি তোকে পাগলের মতো ভালোবাসতাম, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা বেইমানি করবে। আজকে তুই আমার সাথে যা করলি তুই আমার বিশ্বাস নিয়ে খেললি, তুই আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারলি, তুই আমাকে নিয়ে খেললি, আমার বিশ্বাস নিয়ে খেললি, আমাকে আমার ভিতর থেকে ভেঙে চোরমার করে দিলি। এমন একটা দিন যে আমাকে দেখতে হবে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই যে তোকে বলছি, তোর সাহস আছে বটে বলতে হয়, কারণ তুই একটা পুলিশ অফিসারের স্ত্রীর সাথে রাসলীলা রঙলীলা করতে পারছিস। এই তুই কি জানতি না তুই যার সাথে রঙলীলা করতে পারছিস তার হাজব্যান্ড পুলিশ অফিসার? তার হাজব্যান্ড যদি একটাবার জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে, তোর পরিণতিটা কতটা ভয়ানক হবে। শোন, তোদের দুজনকে আমি এভাবে ছেড়ে দিব না, তোদের দুজনকে আমি 14 শিখের ভাত খাওয়াবো। আর একটি আমি না তোমার সাথে সংসার করতে চাই না, তোমাকে আমি ডিভোর্স দিব। এই না না, আমাকে ডিভোর্স দিও না, ক্ষমা করে দাও।
প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এই, আশিক। চুপ, একদম চুপ। ক্ষমা, ক্ষমা শব্দটা তোর মতো নারীর মুখে মানায় না। তোকে কখনোই আমি ক্ষমা করতে পারবো না। তোকে যদি আমি ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এখন বেশি কথা না বলে আমার সাথে তোরা দুজন থানায় যাবে, চল।